আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বল অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। চলো শুরু করি। এখানে একটা প্রশ্ন আছে, বলছে একটি ৫,০০০ কেজি ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড হয়। এ ত্বরণে 1 কিলোমিটার চলার পর ৬,০০০ কেজি ভরের একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। স্যার, আমরা প্রথম অংশটা একটু দেখব। কি বলা হচ্ছে এখানে? স্যার, মনে করো এই একটা বিন্দু। স্যার, এই বিন্দু থেকে একটা গাড়ি যার ভর হচ্ছে m1 সমান ৫,০০০ কেজি। স্যার, ৫,০০০ কেজি ভরের গাড়িটা স্থির অবস্থান থেকে আদিবেগ 0 স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে, অর্থাৎ এ থেকে t1 সমান 50 সেকেন্ড পর তার বেগ হয়ে গেল v1 সমান 10 মিটার পার সেকেন্ড। দেখো, একটি গাড়ি যার ভর ৫,০০০ কেজি, গাড়িটি স্থির অবস্থানে ছিল, তারপর যাত্রা শুরু করেছে, 50 সেকেন্ড চললো, তারপর তার সে বি বিন্দুতে এসছে, বি বিন্দুতে আসার পর তার বেগ হয়ে গেল 10। এবার বলছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। জাস্ট গাড়িটার ত্বরণ বের করতে হবে। তো গাড়িটার ত্বরণ কত? শেষ বেগ জানা আছে, আদি বেগ জানা আছে, সময় জানা আছে, তাহলে তুমি অবশ্যই এখান থেকে ত্বরণ বের করতে পারবে। আমরা জানি ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ নিচে সময়। তাহলে এই সমান হচ্ছে ভি হচ্ছে 10 মাইনাস ইউ1 হচ্ছে 0 নিচে টি1 হচ্ছে 50, দ্যাট ইজ এই সমান হচ্ছে 1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো। এবার চলো 2 নাম্বার প্রশ্ন আমি দেখব। 2 নাম্বার প্রশ্ন বলছে সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ কি? আচ্ছা, চলো সংঘর্ষ কখন ঘটেছে এটা একটু দেখব। স্যার, এই বস্তুটা এ বিন্দুতে আসছে, এ থেকে যখন বিতে আসছে তখন তার বেগ হয়ে গেল v1 সমান হচ্ছে 10। বস্তুটা যখন এখানে ছিল তখন তার আদিবেগ u1 সমান 0 ছিল। এখান থেকে যেতে তার সময় লেগেছে 50 সেকেন্ড। আচ্ছা, এক্ষেত্রে সে ত্বরণ লাভ করেছে 1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা আমরা গতে পেয়েছি। এবার বলছে এই ত্বরণটার মধ্যে, এই ত্বরণ দিয়ে গাড়িটা যদি 1 কিলোমিটার চলে, কয় কিলোমিটার চলবে? 1 কিলোমিটার। গাড়িটা জাস্ট 1 কিলোমিটার চলবে। যদি 1 কিলোমিটার চলে, 1 কিলোমিটার চলার পর মনে করো গাড়িটা সি বিন্দুতে আসছে। এখন সি বিন্দুতে আসার পর ওখানে একটা গাড়ি পেয়েছেন। এই গাড়িটা আদিবেগ ছিল u2 সমান 0 স্থির অবস্থায় ছিল, তার ভর ছিল m2 মানে হচ্ছে ৬,০০০ কেজি। ৬,০০০ কেজি। ওকে, ওই বস্তুটাকে এসে ধাক্কা দেয়। এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে এসে ধাক্কা দিয়েছে সি বিন্দুতে এসে। এখন নিশ্চয়ই প্রথম বস্তুটা যখন সি বিন্দুতে এসছে তার একটা বেগ হয়েছে। স্যার, সেই বেগটাকে আমরা ভি প্রাইম ধরলাম বা v1 প্রাইম ধরলাম, অর্থাৎ সিতে আসার পর বস্তুটা বা প্রথম গাড়িটা v1 প্রাইম বেগ লাভ করেছে। এখন এই v1 প্রাইমটা কত সেটা একটু দেখবো, কারণ এই যে প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটাকে v1 প্রাইম বেগেই আঘাত করেছে। আঘাতের সময় প্রথম বস্তুটার আদিবেগ ছিল v1 প্রাইম, তাই আমাকে v1 প্রাইম মাস্ট বি বের করতে হবে। তো আমরা সবাই জানি যে ভি শেষ বেগ স্কয়ার সমান, কারণ এখান থেকে এখানে আসছে তার একটা শেষ বেগ হয়েছে, সেটা হচ্ছে v1 প্রাইম। এই বেগেই সে দ্বিতীয় বস্তুকে আঘাত করেছে বা দ্বিতীয় গাড়িকে আঘাত করেছে। তো v1 প্রাইম স্কয়ার সমান আদিবেগ u1 স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু সরণ, তার সরণ হয়েছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। আমি দেখতে চাই বস্তুর এখান থেকে 1 কিলোমিটার আসার পর তার বেগটা কত হলো, সেটা হচ্ছে v1 প্রাইম। আর ওই বেগেই কিন্তু সে দ্বিতীয় গাড়িটাকে আঘাত করেছে। তাহলে এখানে v1 প্রাইম স্কয়ার সমান 0 প্লাস 2 ইন্টু a মানে 1/5 ইন্টু 1000। তাহলে আমরা এখানে পাচ্ছি
1000কে 5 দিয়ে ভাগ করতে হবে, 1000কে 5 দিয়ে ভাগ করলে 200 পাই, তার সাথে 2 গুণ হবে, তারপর হচ্ছে তারপর রোড হবে, দ্যাট ইজ আমি v1 প্রাইম সমান পেয়েছি 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম গাড়িটা 1 কিলোমিটার যাওয়ার পর তার বেগ হয়ে গেল 20। এই 20 মিটার পার সেকেন্ড বেগে সে কিন্তু দ্বিতীয় গাড়িকে আঘাত করছে, অর্থাৎ এই গাড়িটা এদিকে যাচ্ছে কত বেগে? v1 প্রাইম বেগে। সে এখানে দাঁড়িয়ে থাকা m2 মানে 6000 কেজি ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সময় কিন্তু এটার আদিবেগ, এটাকে চিন্তা করতে হবে, এটাই আদিবেগ। এটার ভর হচ্ছে 5000 কেজি। এবার সংঘর্ষ হলো, ব্যাস সংঘর্ষ হওয়ার পর যখন তাদের মধ্যে সংঘর্ষ হলো তখন দুইটা মিলে একটা বেগ লাভ করেছে, যেটাকে আমরা বলবো মিলিত বেগ, আর এই বেগটাকে ভি দ্বারা প্রকাশ করা হলো। স্যার তুমি দেখো প্রথম বস্তুটার আদিবেগ জানা আছে v1 প্রাইম, এই যে v1 প্রাইম সেটা কত দেওয়া আছে 20। প্রথমটার শেষ বেগ জানা আছে, এই যে দেখো সংঘর্ষের পর স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। সংঘর্ষের পর দুটো একসাথে হয়ে গেল, দুইটা সেম বেগ মানে 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করেছে। তার মানে প্রথম বস্তুটার সংঘর্ষের আগের বেগ, জাস্ট সংঘর্ষের আগের মুহূর্তের বেগ ছিল 20, সংঘর্ষের পরের বেগ হয়ে গেল 9। আর দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগের বেগ ছিল 0, সংঘর্ষের পরের বেগ হয়ে গেল 9। আচ্ছা, আমরা বুঝলাম এই জিনিসগুলা। এবার আমার প্রশ্ন হচ্ছে সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ কি? চলো আমরা দেখব সংঘর্ষের পর প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তন কত, আর দ্বিতীয় বস্তুটার ভরবেগের পরিবর্তন কত, এই দুইটা জিনিস আমরা বের করব। চল আসো প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তন হিসাব করব। প্রথম বস্তুর জন্য স্যার প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন হবে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, কারণ হচ্ছে সংঘর্ষের আগে এই বেগটা সে লাভ করেছে। তো শেষ ভরবেগ এখানে m1 কমন নাও, v মাইনাস v1 প্রাইম দিয়ে দাও। তো m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 5000 কেজি, আর v এর মান কত? শেষ বেগ 9 মাইনাস 20 পেয়েছি। দেখো আমরা v1 এর জায়গায় কত পেয়েছি? v1 প্রাইমের জায়গায় মানে সংঘর্ষের আগ মুহূর্তে প্রথম বস্তুটার শেষ বেগটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা এখানে কি লিখতে পারবো যে 20 থেকে 11 ইন্টু 5000, তো আমরা পাচ্ছি 5555000, এটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। মাইনাস আসছে একটা, অর্থাৎ বস্তুটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ব্যাক করবে। এবার আসো, এবার দ্বিতীয় যে বস্তুটা আছে সেই বস্তুটাকে একটু দেখবো। চলো আমরা দ্বিতীয় বস্তুটা একটু দেখে নেই। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর শেষ বেগ মাইনাস দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদি বেগ। তো এখান থেকে m2 কমন নিলে v মাইনাস u2 লেখা যাবে। স্যার m2 এর মান কত বলতো? m2 এর মান হচ্ছে 6000 কেজি, তার মানে v এর মান 9, u এর মান 0, দ্যাট ইজ 6000 ইনটু 9। এখানে আমরা পাচ্ছি 54000। তার মানে দেখা যাচ্ছে এটা 6000 কেজি ইনটু 9, তাহলে দেখা যাচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনটা বেশি হচ্ছে, দ্বিতীয় বস্তুটার ভরবেগের পরিবর্তন কম হচ্ছে। প্রথম বস্তুটার যেদিকে ভরবেগের পরিবর্তন হবে দ্বিতীয়টা তার উল্টা দিকে হবে, এখানে একটা মাইনাস হয়েছে। এগুলোর অনেকগুলো কারণ থাকতে পারে, ভরের ভিন্নতা, তারপর হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি কারণে এই দুইটা আলাদা হয়েছে। এটাই আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো। চলো এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখবো। স্যার সুইট প্রশ্ন, আমি তোমাদেরকে কিন্তু তোমাদের বইয়ে এই পয়েন্টটা কিন্তু ছিল না, আমি তোমাদেরকে এটা পড়িয়েছি। এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, আমি কিন্তু এটা তোমাদের পড়িয়েছি, এটা আমরা থিওরি ক্লাসে পড়িয়েছি। তোমরা যারা ক্লাসটা দেখোনি দেখে নিও, এই প্লেলিস্টটা ফুল দেখবা। আমি কিন্তু বলের ঘাত তোমাদেরকে পড়িয়েছি।
স্যার, বলের ঘাত তোমাদের পড়ানোর সময় আমি পড়িয়েছিলাম কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকাল, মানে কত সময় ধরে তার উপর বল প্রয়োগ হচ্ছে সেটার গুণফলকে আমরা বলের ঘাত বলেছি। আর বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করেছিলাম এবং তোমাকে শিখিয়েছি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছিলাম, বলের ঘাত কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তো এখানে বলছে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বলের ঘাত নির্ণয় করো। আচ্ছা, এই যে প্রথম বস্তুর আদিবেগ কিন্তু 7, তারপর এটা কিন্তু উল্টা দিক থেকে আসছে, প্রথম বস্তুর ভর 5 কেজি, দ্বিতীয় বস্তুটার ভর 10 কেজি। এখানে একটাকে পজিটিভ ধরলে একটাকে নেগেটিভ ধরতে হবে। চিত্রে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পর মিলিত বস্তুদ্বয় পি যেদিকে যাচ্ছিল সেদিকে যাচ্ছে, দ্যাট মিনস মিলিত বেগ প্রাপ্ত হয়েছে। মানে এই যে পি বস্তুটা এদিকে যাচ্ছে, মনে করো সে ইউ ওয়ান বেগে যাচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে, আর দ্বিতীয় বস্তু ইউ টু বেগে যাচ্ছে, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে কিউ বস্তু, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, দুইটা মিলে একসাথে হয়ে গেল, তারপর তার পি যেদিকে যাচ্ছিল সেদিকে একটা মিলিত বেগ প্রাপ্ত হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এবার বলছে বলের ঘাত কত। তো বলের ঘাত বের করার জন্য আমাদের এখানে বলও নাই সময়ও নাই, তাহলে কি করতে হবে? এটা দিয়ে বের করা যাবে না, কি দিয়ে বের করতে হবে? ভরবেগের পরিবর্তন দিয়ে। তো বলছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন বের করতে পারলে প্রথম বস্তুটার ভরবেগ বলের ঘাত বেরিয়ে আসবে, কারণ আমরা জানি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। সো এটার আদি ভরবেগ জানা আছে, ভর 5, আদিবেগ 7। এখন আমি সংঘর্ষের পরের বেগটা বের করব, তাহলে শেষ ভরবেগও পেয়ে যাব। পার্থক্য যেটা সেটা হবে কি? বলের ঘাত। তো চলো এই জায়গাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি এটা মুছে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। তো আমি এটা মুছে দিলাম, খুবই ইজি পার্ট, খুব কঠিন লাগবে না, সবাই বুঝতে পারবে। হ্যাঁ, ওকে। এবার আসো বলের ঘাত। তাহলে মিলিত বেগ, প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর আদিবেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদিবেগ সমান হচ্ছে মিলিত বেগ, যেহেতু তাই দুইটা মিলে আমরা ভি লিখতে পারবো। স্যার, আমি যখন ফার্স্ট ক্লাস প্রথম যে ক্লাসটা সেখানে সেই লেকচার 1-এ দেখবা, থিওরি ক্লাসে লেকচার 1-এ আমি কিন্তু এইটার 6টা প্যাটার্ন দেখাচ্ছি, বুঝতে পারছো? সরি, 1-এ আর 2-এ দুইটা মিলে আছে এটা, তো দুইটা ক্লাস ভালো করে দেখবা। স্যার, এটা হচ্ছে মিলিত বেগ। আসলে দুইটা বস্তু যখন একটার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হলো, দুইটা মিলে একটা বস্তুতে পরিণত হলো, মানে লেগে গেছে আর কি। তো দুইটা মিলে একটা বেগ লাভ করেছে, সে বেগটা হচ্ছে ভি। তো এখান থেকে চাইলে তুমি ভিটা বের করতে পারো। সো ভি সমান আমরা লিখতে পারবো m1u1 প্লাস m2 মাইনাস u2, নিচে হচ্ছে m1 প্লাস m2। একটা জিনিস তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখবে এখানে কিন্তু একটা মাইনাস দিয়েছি। এখানে m1 এর মান হচ্ছে 5 কেজি আর u1 এর মান হচ্ছে 7, প্লাস এর মানে মাইনাস m2 এর মান হচ্ছে 10 কেজি, ওটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। নিচে m1 প্লাস m2 মানে হচ্ছে 5 যোগ 10 মানে 15 হয়ে গেল, 5 7 35, 40, 40 থেকে 35 চলে গেলে -5, নিচে হচ্ছে নিচে কত পাচ্ছ? নিচে পাচ্ছ 15, 15 দ্যাট ইজ -1/3। এটা আমরা পেলাম 4 4 আর এদিকে হচ্ছে 5 7 35। হ্যাঁ, হয়ে গেল। তো তার মানে এই যে দুইটা বস্তু মিলে কত বেগ লাভ করেছে? -1/3 বেগ লাভ করেছে। আচ্ছা, এটা মাইনাস আসছে কেন? মাইনাস আসার কারণ কি দেখো, আমরা এটাকে পজিটিভ ধরেছি, এটাকে নেগেটিভ ধরেছি। সো এটার অর্থ হচ্ছে এটা আসার পর দুইটা মিলে এদিকেই আসছে, এটাকে যেদিকে ধরছি সেদিকে আসছে, কারণ আমরা দ্বিতীয় বস্তুটাকে নেগেটিভ ধরেছি। দেখছো, দ্বিতীয় বস্তুর বেগকে নেগেটিভ, আসলে দ্বিতীয় বস্তুর বেগকে নেগেটিভ ধরি নাই, এই সাইডটাকে নেগেটিভ ধরেছি। সো দুইটা মিলিত হওয়ার পর দুইটা এদিকে যাবে, কত বেগে যাবে? -1/3 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এটা হচ্ছে মিলিত বেগ, দুইটাই সেম বেগ লাভ করবে। এখন বলের ঘাতটা বের করা লাগবে। আসো, তবে এই ক্ষেত্রে অবশ্যই তুমি ডিরেকশনটা হিসাব করবা না, মাইনাসটা হিসাব না করে কাজ করতে হবে। তো বলের ঘাত সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন, তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর শেষ বেগ মাইনাস দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর আদি বেগ। তো দুইটা মিলে যেহেতু একটাই বেগ লাভ করেছে, সো এখানে আমরা ভি1 না দিয়ে ডিরেক্ট ভি দিতে পারবো। এই যে এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ ভরবেগ মাইনাস প্রথম বস্তুর আদি ভরবেগ, তাহলে এই যে ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে বলের ঘাত। তো এখানে আমি তো m1 কমন নিতে পারি, তো ভি এর মান কত পাচ্ছ? ভি এর মান তোমরা পাচ্ছ 1/3 মাইনাস আর ইউ1 এর মান পাচ্ছ তুমি 7। তো এম এর মান কত? এম এর মান তোমরা পাচ্ছ কত পাচ্ছ এখানে? এম এর মান হচ্ছে 5 কেজি, 5, তাহলে 1/3 মাইনাস 7। এইটাই হচ্ছে তোমার বলের ঘাত।
তো বলের ঘাত হচ্ছে আসলে ভরবেগের পরিবর্তনের সমান। চলো এরপরে হচ্ছে আমরা সেকেন্ড যে প্রশ্নটা সেটাতে একটু দেখব। বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? স্যার দেখো, প্রথম বস্তুটার দেখো আমরা জানি সংঘর্ষের পূর্বে যদি গতিশক্তির সমষ্টি সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি যদি সমান থাকে তখন সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না থাকে তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে প্রথম বস্তুটার m½ m1u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। স্যার এটা হচ্ছে প্রথম যে বস্তুটা আছে, সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি। তো আসলে সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি এটাকে ই আই দিতে পারো, ইনিশিয়াল। তো হাফ m1 এর মান কত আছে? m1 এর মান হচ্ছে 5 কেজি, u1 এর মান হচ্ছে 7 স্কয়ার প্লাস হাফ m2 এর মান হচ্ছে 10, u2 এর মান হচ্ছে 4 স্কয়ার। শেষ। এটা হচ্ছে আদি গতিশক্তির সমষ্টি। এরপরে আমরা শেষ গতিশক্তির সমষ্টি বের করব, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। সো এই ক্ষেত্রে হাফ m1 এর মান হচ্ছে 5, v1 এর মান হচ্ছে কত পেয়েছো? 1/3 পেয়েছো। সো স্কয়ার প্লাস এখানে মাইনাস ইউজ করার দরকার নেই। m2 এর মান হচ্ছে 10 আর v2 এর মান পাইছো তাও একই, কারণ হচ্ছে v1 আর v2 সেম, দুইটা লেগে গেছিল, মিলিত হয়ে গেছিল, দুইটা মিলে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে, যেটা আমরা আগের ম্যাথে করেছি, যেটা কত পেয়েছি? -1/3। সো v1 v2 দুইটাই সমান। এই ক্ষেত্রে মান তো পাইছো, এটার এটা যদি সমান হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি সমান না হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। হিসাব করে দেখে নিবা। এরপরের যে প্রশ্নটা সেটা একটু দেখবো। বলছে এখানে একটা কপি কল দেওয়া আছে, কপি কলের ম্যাথ। তোমাদের কপি কলের আলাদা একটা স্লাইড দিয়েছি, আলাদা একটা লেকচার দিয়েছি, এটা পড়ে নাও। এটা যদি ভালো করে পড়ো জীবনে তোমাদের কপি কলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে প্রশ্ন কি বলছে, একটা কপি কল দেওয়া আছে, দুইটা বস্তু, একটা হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তু এখানে আছে, এখানে একটা 5 কেজি ভরের একটা বস্তু আছে। তো এখন বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে, মনে হয় বি বস্তুটিকে এখানে বেঁধে রাখা হয়েছে, এ বস্তুটি কত ত্বরণে নিচের দিকে নামবে? স্যার তোমাদেরকে আমি এগুলো কিন্তু শিখিয়েছিলাম, বলেছি যেটা বড় বড় তো এটা, এটা ছোট, তাহলে এটার ওজন বড়টার ওজন থেকে ছোটটার ওজন মাইনাস করতে হবে। এইভাবে সিম্পলি, যদি ঘর্ষণ না থাকে, ঘর্ষণ থাকলে ঘর্ষণ বলটাও মাইনাস করবা। তো এটা হচ্ছে আপাত বল বা লব্ধি বল। এই লব্ধি বলেই বস্তুটা উপর থেকে নিচের দিকে নামবে। তো এফ মানে হচ্ছে এম এ সমান হচ্ছে ডব্লিউ, এ মানে হচ্ছে এম এ ইন্টু জি মাইনাস এম বি ইন্টু জি, নিচে এটা হচ্ছে এম এ। আচ্ছা এফ সমান আমরা চাইলে এম এ লিখতে পারবো, জাস্ট এতটুকু এফ। আচ্ছা এফ রাখলাম। তো এখন এফ মানে হচ্ছে এম এ, এম এ সমান হচ্ছে এম এ জি মাইনাস এম বি জি। তো এ মানে হচ্ছে এম এ জি মাইনাস এম বি জি, নিচে হচ্ছে কত? এই এমটা নিচে চলে আসবে। তো দেখো এখানে এম এ প্রথমটার বড় হচ্ছে 10-20 কেজি, জি এর মান 9.8 মাইনাস এম বি এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8। আসলে এই এম মানে দুইটা বড়ের সমষ্টি, এই দুইটা মিলেই তাহলে হচ্ছে 20 + 5। আসলে এই বস্তুটা যে ত্বরণের নিচের দিকে নামবে এটাই সেম ত্বরণে উপর দিকে উঠবে, দুইটা মিলে একটা বস্তু হয়ে গেল। সুতা দিয়ে বেঁধে রাখছি, অনেকটা ট্রেনের মতো, বগিগুলো একটা শিকল দিয়ে বা কিছু একটা দিয়ে বেঁধে থাকে, সবগুলা বগি মিলে একটা ট্রেন, এরকমই দুইটা বস্তু মিলে একটা বস্তুতে রূপান্তর হয়ে গেল। এই জন্য এই যে ত্বরণে নামবে এর সেম ত্বরণের উপর দিকে উঠবে। ব্যাস যা পাইছো আর কি, এই ত্বরণে বস্তুটা নিচের দিকে নামবে, এটাই প্রশ্ন। চলো এরপরে যে প্রশ্নটা সেটা একটু খেয়াল করো। বলছে বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে এই বস্তুটি কত সময়ে ভূমিতে পড়বে? সো আসলে আগের প্রশ্নের যে আমরা এটা অবশ্যই ত্বরণটা লাগবে, কারণ এই বস্তুটা এই ত্বরণে নিচের দিকে নামবে। সো আমরা একটু হিসাব করে ফেলি। এখানে আমরা দেখতে পারবো 20 মাইনাস 5 ইন্টু 9.8 ভাগ 25, আমরা পাচ্ছি 5.88। ত্বরণ পাচ্ছি 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এই যে বস্তুটা 5.88 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে নামছে, এটা সেম ত্বরণে উপর দিকে উঠছে। যেহেতু এটা বাধা ছিল তাই এই বস্তুটা এখানে স্থির অবস্থায় ছিল, মানে এখানে তার আদিবেগটা শূন্য। প্রথম বস্তুর আদিবেগটা কি থাকবে? শূন্য থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে সে কিন্তু ভূমি থেকে 50 মিটার উচ্চতায় আছে,
এই ভূমি থেকে 50 মিটার যেহেতু উচ্চতায় আছে, সে ভূমিতে ফেরত আসতে কত সময় নিচ্ছে সেটা বের করতে হবে। বস্তুটি কত ত্বরণের নিচে নামবে। আচ্ছা, বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে এ বস্তুটি কত ত্বরণের নিচে নামবে, এটা তো আমরা বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে এই বস্তুটি কত সময়ে ভূমিতে পৌঁছাবে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার কত সময় লাগবে। কিন্তু এখানে কিন্তু একটা ত্বরণ আমরা বের করেছি, সেই ত্বরণটা হচ্ছে 5.88, অর্থাৎ অর্থাৎ এই বস্তুটা এত ত্বরণের নিচে নামবে আর এই বস্তুটা এত ত্বরণে উপরের দিকে উঠবে। তো এই বস্তুটার 50 মিটার নামতে কত সময় লাগছে আমরা সেটা বের করব। তো সেক্ষেত্রে ইজি ওয়ে, কত সময় লাগছে, সরণ এস সমান হচ্ছে ইউ এ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, কারণ এই বস্তুটা এ ত্বরণে নিচে নামছে যেটার মান 5.88। তো এস এর মান হচ্ছে 50 আর ইউ এর মান 0 ইন্টু টি প্লাস হাফ, এর মান হচ্ছে 5.88 ইন্টু টি স্কোয়ার। তো এখানে আমি পাচ্ছি 50 সমান হচ্ছে হাফ ইন্টু 5.88 ইন্টু টি স্কোয়ার। তো এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে আমি পাচ্ছি 50 সমান হচ্ছে 2.94 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার সমান হচ্ছে 50/2.94। তো 50কে 2.94 দিয়ে ভাগ করো, তার উপর আবার রোড করে দাও, তাহলে আমরা পাচ্ছি টি সমান 4.123 সেকেন্ড। অর্থাৎ অর্থাৎ এই বস্তুটা ভূমিতে আসতে এত সেকেন্ড সময় লাগবে। স্যার দেখো, যে স্টুডেন্টটা কপি কলের ম্যাথটা পারবে না তার পক্ষে পরের ম্যাথটা করাও সম্ভব হবে না, এই জন্য কপি কলের পার্টটা অবশ্যই ভালো করে দেখবে। এতটুকু আজকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এগুলা কিন্তু নোট করে রাখো, আমাকে নোট শেয়ার করবে কমেন্টে। সবাই ভালো থাকবে, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।